দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না, বলছেন খেলাফত মজলিস। জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। জানাবো দিল্লি থেকে একাধিক অডিও বার্তা, হাসিনার নির্দেশেই হামলা। এবং সর্বশেষ জানাবো ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন, ফয়েজ আহমেদ তৈয়ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না, বলছে খেলাফত মজলিস। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জে নয়, দেশের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পাওয়া যাবে, জনগণ তাদের প্রতিরোধ করবে। জালাল উদ্দিন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই। তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বর্তমান সরকার এই দোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যদি কোনো সরকারি কর্মকর্তা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের রক্ষা করার ও পুনর্বাসনের চিন্তা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও আন্দোলন চলবে বলে জানান জালাল উদ্দিন আহমেদ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চালু করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আমরা সরকারকে বলেছি এখনো সময় আছে, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোথাও মানবাধিকার কার্যালয় দেখতে চায় না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে সফল করার লক্ষ্যেও ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। সমাবেশ আগামীকাল হলেও আজই ঢাকায় এসে অবস্থান করছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। উদ্যানের মাঠে নেতাকর্মীদের মাগরিবের নামাজ পড়তেও দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন, টিএসসি ও দোয়া চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে। কারো হাতে দাঁড়িপাল্লার প্রতীকও ছিল। আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পরতে দেখা গেছে। গেঞ্জিতে লেখা রয়েছে, তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজের বিপক্ষে হোক, দাঁড়িপাল্লা ভোট দিন। নোয়াখালী থেকে আসা দলটির নেতাকর্মীরা জানান, আগামীকাল সকাল থেকে আমাদের সমাবেশ শুরু হবে। রাস্তার যানজটের কথা চিন্তা করে আজ চলে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা আমজাদ হোসেন বলেন, আমাদের শিবিরের নেতাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে আমরা অবস্থান করব। বিভিন্ন গ্রুপের আমাদের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। রাতে সারা দেশ থেকে আসা যেসব নেতাকর্মীরা আসবেন তাদের সেবার দায়িত্বে আমরা আছি। জানা গেছে সমাবেশের নেতাকর্মীদের আনতে 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী, সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে। আরও জানা গেছে 19 জুলাই সকাল 10টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টায়। সমাবেশস্থলে 20টি পয়েন্টে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে 15টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দিল্লি থেকে একাধিক অডিও বার্তা, হাসিনার নির্দেশেই হামলা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ওপর হামলায় দফায় দফায় হামলা হয়েছে। দলটি 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এদিকে এই মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন। এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপে গিয়ে।
ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। যুগান্তরের হাতে থাকা এমন একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে, টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি। এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয়, শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে, সেই জন্য প্রত্যেককেই তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান। এ সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার ফুফাতো ভাই, গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল। তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। স্থানীয় পর্যায়ে নারীদের এই কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম। যদিও বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছিল গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন। আগের দিন মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচিকে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়। গোপালগঞ্জে কর্মসূচি পালন শেষে এনসিপির নেতাকর্মীদের শরীয়তপুরের জাজিরায় আরেকটি কর্মসূচি পালনের কথা ছিল। মাজার ভাঙার অপপ্রচার স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার। বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন, এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকেই ছড়িয়ে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার চালিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গোপালগঞ্জের স্থানীয় সাধারণ মানুষকে সংগঠিত করা হয়। অপপ্রচারকারীরা জানতো এভাবে অপপ্রচার চালাতে পারলে আবেগে বহু মানুষ রাস্তায় নেমে আসবে।
অপরদিকে এনসিপি যাতে শরীয়তপুরের জাজিরায় কর্মসূচি পালন করতে না পারে সেজন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু আগেভাগেই দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়ে রেখেছিলেন। মাইকে মিথ্যে ঘোষণা। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর পার্কের পাশেই ঐতিহাসিক কোর্ট মসজিদ এবং থেকে উস্কানিমূলক ঘোষণা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় মাইকে ঘোষণা দিলে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। ওই সময় মাইকে এও বলা হয়, পুলিশ এবং সেনাবাহিনী সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করছে, এতে অনেক লোকজন নিহত হয়েছেন। এই ধরনের প্রচারণায় সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে। এর আগে হামলা চালাতে ঘোষের চর মানিকদহ, ডুমদিয়া, হারিদাসপুর, উলিপুর, পাইককান্দি, গোনাপাড়া, ফকিরকান্দি, বেদগ্রাম, সোনাকুর, গোবরা, রঘুনাথপুর সহ আশেপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক লোকজন শহরের পৌর পার্ক এলাকায় জড়ো করা হয়। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে দুপুরের মধ্যেই এনসিপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে শহরের পৌর পার্ক এলাকায় প্রবেশ করে। ঢাকা মাওয়া টেকেরহাট হয়ে ফরিদপুর বরিশাল হাইওয়ে দিয়ে জালিরপাড়, বানিয়ারচর, ভেন্নাবাড়ি, সাতপাড়া, বেলতলি, করপাড়া, বাংশুর, উলিপুর, ভেরার বাজার, পুলিশ লাইন হয়ে দুপুর 1:45টার দিকে শহরে ঢোকেন তারা। এর কিছুক্ষণ আগে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সমাবেশস্থলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করে। উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এই সময় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা। এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ শহর হয়ে টুঙ্গিপাড়া যাবেন এমন খবর চৌর হলে 20 কিলোমিটার সড়ক জুড়ে শতাধিক গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঘোনাপাড়া, খালকের বাজার, সিঙ্গিরিপাড়া, গিমাডাঙ্গা, পাটগাতি বাসস্ট্যান্ড হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে দা, বটি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র হাতে পাহারা বসানো হয়। যদিও টুঙ্গিপাড়ায় এনসিপির কোনো কর্মসূচি ছিল না, তবুও অপপ্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষুব্ধ করে তোলা হয়। সোহেল তাজও দায়ী করলেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, গোপালগঞ্জে এই হামলার উদ্দেশ্য ছিল এনসিপির নেতা নাহিদ, সার্জিস, হাসনাত ও জারাকে হত্যা করা। তিনি এও বলেন, আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।